আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি এমবিবিকে ভাই আছি তোমাদের সাথে ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের এই যে বেশ বায়োলজির ধারাবাহিক ক্লাসের ক্ষেত্রে আজকে আমরা তোমাদের এই যে অঙ্গ সংস্থান, তোমার হাড় হাড্ডি কোথায় কোথায় কি থাকে, এগুলা নিয়ে আমরা একটু জানবো, ঠিক আছে? ওকে, আমরা দেরি না করে শুরু করে। আর আজকে আমাদের এই ক্লাসগুলোর মেইন মোটোটা হইতেছে তোমাকে অল্প সময়ে যাতে কুইক রিভিশন দিতে পারি, বুঝছো? দেখা যাবে যে হয়তো বা আমরা একটা চ্যাপ্টারকে অল্প একটা সময়ের ভিতর তোমাকে কভার করে দেওয়ার চেষ্টা করতেছি। আর তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক হইতেছে সেটা হইতেছে এই স্লাইডগুলো। কারণ তোমার বইয়ে দেখা যাবে যে অনেক ইনফরমেশন আছে, সবগুলো ইনফরমেশন তুমি অ্যাট এ টাইম মনে রাখতে পারতেছো না, প্লাস হয়তো বা পরীক্ষার আগ মুহূর্তে চলে আসছো, তোমার পক্ষে এই মুহূর্তে সব কিছু পড়ে মনে রাখা পসিবল না। এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা কুইক রিভিশনে খুব হেল্পফুল হবে, বুঝছো? ইনশাল্লাহ। এবং তাছাড়া যদি আমরা ডিটেল বলতাম যে প্রত্যেকটা ওয়ার্ড, বায়োলজিক্যাল প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে অনেক আলোচনা করা যায়। সো এই মুহূর্তে সেই জিনিসটা আমরা করতেছি না, বুঝছো? সো আমরা তোমাকে তোমার সামনে আশা রেখে তোমাদের সামনে পরীক্ষা বা অল্প সময়ে প্রস্তুতি নিতে হচ্ছে, সেই সাপেক্ষে তোমাকে অল্প সময়ে একটু রিভিশন দেওয়ার জন্য করাইতেছি। ওকে, ঠিক আছে? সেই সাপেক্ষে কিন্তু ক্লাসটা করাইতেছি, আদারওয়াইজ আমরা এক একটা ক্লাস অনেক লম্বা করতে পারতাম। ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে, আশা রেখে এটা তোমাদের কাজে দেবে। ওকে, চলো দেখি আমরা তাহলে এর পরবর্তী অংশটা শুরু করি। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু বলতে চাই, এই যে কালিটা অনেক লম্বা। আচ্ছা দেখো, চলন বা লোকোমোশন, তাই না? এই যে এটা কি ডাইনোসর, তাই না? ডাইনোসর আসতে এটা কি অনেক আগে ছিল, বিলুপ্ত হয়ে গেছে। তো এই সম্পর্কে আমরা কি কি বলা হয়, সংজ্ঞা যদি আমাকে একটু বলা হয় যে সংজ্ঞা কোনটা কাকে বলা হইতেছে এবং তার একটা এভারেজ একটা সংজ্ঞা, সেই জিনিসটা তোমাকে একটু বলার চেষ্টা করি। দেখো, আচ্ছা, প্রতিকূল পরিবেশে লিখতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রতিকূল পরিবেশে খাদ্য অনুসন্ধান, দেখো কয়েকটা পয়েন্ট, দেখো পয়েন্টগুলো কি কি। খাদ্য অনুসন্ধান, বেশি মোটা হয়ে গেছে না? আচ্ছা, খাদ্য অনুসন্ধান, তারপর কি আত্মরক্ষা এবং বংশ বিস্তারের প্রয়োজনে প্রাণীর নিজ চেষ্টায় স্থান পরিবর্তন করে, এই পদ্ধতিকে বলা হয় প্রাণীর চলন। ওকে, তার প্রাণীর চলনের একটা ডেফিনেশন পাইলাম, এটাকে বলা হয় প্রাণীর চলন। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা তুমি একটু ক নাম্বার যদি আসে না বা এমসিকিউ টাইপের যদি হয়ে থাকে তাহলে ইজিলি তুমি বলতে পারো। আচ্ছা, তারপর এখন যদি আমরা বলি যে তন্ত্র এই চলনে সাহায্য করে, দেহের কাঠামো গঠন করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং কি করে, এই যে দেখো বিভিন্ন ধরনের আঘাত, দেখা গেছে যে আমাদের, তুমি যদি আমাকে হিট করতে চাও তাহলে আমরা এই যে হাত দিয়ে বলো বা আমার বডি, আমরা সরাসরি আমার ভিতরে যে হার্ট আছে, তারপর লাংস আছে, তারপর আরও যে ফুসফুস আছে, মানে লাংস ফুসফুস, ঠিক আছে, হার্ট বা হইতেছে লিভার, তারপর হইতেছে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট অর্গান যেগুলো আছে, এগুলো তুমি বাইরে আঘাত করলে সরাসরি কি সেখানে গিয়ে লাগে? এই যে আমার বাইরে থেকে একটা প্রতিরক্ষা দিতেছে, তাই না? আচ্ছা, এই প্রতিরক্ষার কাজে কাজ করে এবং এই সামগ্রিক অংশটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে আবার বলা হয় কঙ্কাল তন্ত্র। জাস্ট এই যে এগুলো একটু কঙ্কাল তন্ত্র, যাতে আমরা বলতে পারি স্কেলেটাল সিস্টেম। ওকে, ঠিক আছে, জাস্ট একটু ক নাম্বার প্রশ্নের জন্য। ওকে, পরবর্তী অংশটিকে আসে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমার বইয়ে আছে, তাই না? আচ্ছা, বই থেকে দেখো, আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি যে কোনটা কি আসলে। আচ্ছা, কোনটা কি সেখানে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমার এই যে আমাদের মাথার যে অংশটুকু, মাথার এই অংশটুকু আমরা একটু গবেষণা করবো। দেখো, মাথার এই অংশটুকু, আচ্ছা একটু একটু এমসিকিউ টাইপের। মাথার পুরাটা অংশ, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটাকে বলা হয় করোটি। নাম কি ভাইয়া? করোটি। পুরাটার নাম হইতেছে করোটি। এখন এই করোটির ভিতর যদি তুমি ভাগ করো তাহলে ছোট্ট ছোট্ট অংশ পাবা। এই মাথা, শুধুমাত্র মাথার উপরে যে ঢাকনির মতো থাকে, এটাকে বলা হয় করোটিকা। বুঝতেছো বিষয়টা? পুরাটা করোটি, মানে একদম তোমার গলা কাটা হলো, গলার উপর পর্যন্ত যা আছে পুরাটাই কি করোটি। এবং এই করোটির ভিতর উপরের অংশটা করোটিকা, তারপর আছে ম্যাক্সিলা ম্যান্ডিবল। দেখো, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল। ম্যাক্সিলা কি, এই যে আমরা কথা বলি বা কোনো কিছু হা করো, বা এই যে নিচের অংশ আছে না, মানে তোমার এই যে কি চোয়াল যেটাকে বলা হয়, থুতনির নিচের অংশ, হ্যাঁ, যেখানে আমাদের ছোট ছোট দাড়ি গজায়, তাই না? আচ্ছা, বা আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে তো সেম মিলবে না। আচ্ছা দেখো, এখন যে বিষয়টা হইতেছে, এই যে নিচের যে অংশটুকু, নিচের, আমরা চাবাইতে গেলে আসলে নড়াই কোনটা, নিচেরটা না, এটাকে বলা হয় ম্যান্ডিবল। নাম কি ভাই? ম্যান্ডিবল। আর উপরে, এর উপরের পাটি, এটাকে বলা হয় ম্যাক্সিলা। ওকে, ঠিক আছে, আশা রাখি মনে থাকবে। এই যে এটা গেল করোটির অংশ। তারপর দেখো, তারপর আমরা যদি একটু হাতের দিকে দেখি, হাত। আচ্ছা, একটু হাতটা আমরা একটু দেখবো। দেখো, এই যে পুরাটা যদি আমরা একটু হাত নিয়ে গবেষণা করি তাহলে দেখো বেশ কিছু অংশ পাবো। সেটা কি কি পাবো ভাইয়া? হাতের ভিতর এই যে আমাদের বড় যে পার্টটা আছে না, কনুই থেকে, মানে কনুই থেকে একদম কাঁধ বরাবর এই অংশটুকু, এটাকে বলা হইতেছে হিউমেরাস। নাম কি ভাইয়া? এটার নাম হইতেছে হিউমেরাস। ওকে, ঠিক আছে, তার হাতের ভিতর এটাই কিন্তু বড়। এখন হিউমেরাস পার হয়ে ভিতরে আসলাম, দেখো হাত,
এর ভিতর এই যে হাতের অংশ, এখানে দেখবা দুইটা হাড় আছে। কয়টা ভাইয়া? দুইটা, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। একটাকে বলা হইতেছে কি দেখো, একটাকে বলা হইতেছে রেডিয়াস, একটাকে বলা হয় রেডিয়াস, আরেকটাকে বলা হয় আলনা। একটা রেডিয়াস আর একটা আলনা, বুঝতেছো কিনা? করটিয়া গেলাম, করটি থেকে করটিকা পাইলাম, ম্যাক্সিলা পাইলাম, ম্যান্ডিবল পাইলাম। হাতের ভিতর বড়টার নাম কি ভাইয়া? হিউমেরাস। তারপর যদি আসি রেডিয়াস পাবো, আলনা পাবো। দেখো দুইটা পার্ট আছে, রেডিয়াস এবং আলনা। ওকে, ঠিক আছে, রেডিয়াস আলনা এই পাইলাম। তারপর এই যে দেখো মানে হাতের যে অংশটুকু, এই যে কবজি আছে না ভাইয়া, কবজি, কবজির ভিতর বেশ কিছু ছোট ছোট অনেকগুলো হাড় আছে কবজির ভিতর, নড়াচড়া করা যায়। এই কবজির ভিতর যেগুলোকে আছে এগুলোকে বলা হয় কার্পাল। নাম কি ভাইয়া? কার্পাল। নাম কি? কার্পাল। এবং এটা পার হয়ে দেখো কবজির অংশটুকু পার হয়ে এই যে তোমার হাতের যে এই যে তালুর অংশটুকু আছে না, ঠিক তার বিপরীতে, ঠিক তার বিপরীতে যে অংশটুকু আছে এগুলাকে কি বলা হয়? মেটাকার্পাল। নাম কি ভাইয়া? মেটাকার্পাল। এবং আমার যে আঙুল আছে, এই যে তালু শেষ হয়ে এই যে আঙুলগুলা যেগুলো আমরা নড়াচড়া করতে পারি, এই আঙুল, এটা এগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। নাম কি বলতো? এগুলোর নাম হইতেছে ফ্যালাঞ্জেস। বুঝতেছো কোনটার নাম কি? এগুলো একটু চিন্তা হবে, আদারওয়াইজ তুমি প্রপারলি তুমি এই যে অঙ্গ সংস্থানের কাজ করতে পারবে। এবং তোমরা যারা মেডিকেলে পড়াশোনা করবা, সামনেতে মেডিকেলে তাদের জন্য যদি বলি, তারা সামনেতে মেডিকেলের ডিটেল এগুলা নিয়ে জানবা, তখন তোমাদের একটা সাবজেক্ট হবে অ্যানাটমি। আমাদেরকেও পড়তে হয় ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি, বুঝছো? তোমাদের যদি এগুলা দেখো সামনেতে তোমরা অ্যানাটমি পড়বে, বুঝছো? অ্যানাটমি। ওকে, এটার নাম কি ভাইয়া? এই সম্পর্কে যখন ডিটেল পড়াশোনা করবে সেটাকে তোমার বলা হয় অ্যানাটমি। ওকে, ঠিক আছে। অ্যানাটমি মেডিকেলের তুলনামূলক কঠিন সাবজেক্ট, বুঝছো? তো আশা রাখি তোমরা এখন থেকে যদি বুঝতে চাও তোমাদের জন্য ইনশাল্লাহ সহজ লাগবে। এতটুকু বুঝতে পারছো? হাতের অংশটুকু গেল। এখন আসো বক্ষপিঞ্জর। এই যে এই যে আমাদের বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর বুকের যে অংশটুকু আছে, এখানে একটু যদি আসি দেখো বক্ষপিঞ্জর, এই পুরাটাকে তো বক্ষপিঞ্জর বলতেছি। এই বক্ষপিঞ্জের ভিতর তোমাকে অনেকগুলো আছে, তোমার সামনে অত কিছু জানতে হবে না। এই বক্ষপিঞ্জের একদম দেখবে বুকের মাঝ বরাবর একটা শক্ত তুলনামূলক আছে। আর তারপর বুকের যদি সাইডের দিকে যাও দেখবে অনেকগুলো খাঁচার মতো ফাঁকা 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 ফাঁকা। এই খাঁচার মতো যেগুলো ফাঁকা ফাঁকা এগুলোকে বলা হয় পরশুকা। নাম কি ভাইয়া? পরশুকা। আর বুকের একদম মাঝ বরাবর তুলনামূলক যে শক্ত, সেটার নাম হইতেছে স্টারনাম। কি বলতো? স্টারনাম। বুঝতে পারছি? মাঝ বরাবর স্টারনাম, আর উভয় পাশে যে খাঁচার মতো আছে এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হয় পরশুকা। মনে থাকবে? সিরিয়ালে বুঝতেছি? ওকে, ঠিক আছে। তারপর অংশটুকু দেখো। তারপর এখান থেকে যদি আমরা আরেকটু নিচে আসি, এই যে আমরা তো এই যে বক্ষপিঞ্জর পার হয়ে নিচ থেকে আছে পেটের যে অংশটুকু, মেরুদণ্ড থেকে একদম কোমর পর্যন্ত যদি আসি দেখো, মেরুদণ্ড থেকে একদম কোমর পর্যন্ত, এই যে এখান থেকে এই যে কোমর পর্যন্ত, এই পর্যন্ত যদি আমরা আসি তাহলে আমরা বেশ কিছু দেখতে পাবো। দেখো, আচ্ছা উপরের অংশটুকু আমরা আলোচনা করছি, এখন নিচের দিকে আসি। আচ্ছা এখানে যদি আমরা দেখি, এই যে এখানে তো মেরুদণ্ড আছে, তাই না ভাই? মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডের ভিতর এই ছোট ছোট যে থাক থাক আছে, মেরুদণ্ড এইটা হইতেছে এই যে গরু ছাগল কাটছো বা গরু ছাগল কাটার সময় ছিলা, গরুর একদম মাঝ বরাবর একটা একদম মাঝে যে অংশটা অনেকগুলো খণ্ড দেখবে, ছোট 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 ছোট, একটার সাথে আরেকটা মানে লাগায় আছে, একটার সাথে আরেকটা কানেক্ট করে আছে। এইরকম যে খণ্ড খণ্ড আছে এগুলোকে বলা হয় কশেরুকা। এই যে এই যে এই যে এই খণ্ড, এই খণ্ড, এই খণ্ড, এই খণ্ড, এগুলোর নাম কি ভাইয়া? এগুলোর নাম হইতেছে কশেরুকা। ওকে, কশেরুকা পার হয়ে তারপর এই যে একদম আমাদের কোমর বরাবর, যেখানে কোমর বরাবর ওখানে যদি দেখো একটু তুলনামূলক এইরকম, এটাকে বলা হয় পিউবিস। তার নিচে আছে স্যাক্রাম, একদম সবার লাস্টে হইতেছে কক্সিক্স। কি? কক্সিক্স। আচ্ছা কক্সিক্স লিখছে, কক্সিক্স বলা হয়। আচ্ছা দেখো, ঠিক আছে। এই যে তার মানে কি কি? কশেরুকা, পিউবিস, স্যাক্রাম, কক্সিক্স। ওকে, বুঝতে পারছি? ওকে, এখন তারপর এই যে এখানে আছে আরেকটা হচ্ছে ইলিয়াম। এগুলো আরো ডিটেল, ইন্টারমিডিয়েট গেলে ডিটেল বুঝবো, আপাতত একটু মনে রাখো। এই যে নিচের যে অংশটুকু আছে, নিচের যে অংশ, এটাকে বলা হইতেছে ইলিয়াম। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আশা রাখি এখন আমরা একটু পায়ের ভিতরে আসবো। দেখো একটু পায়ের ভিতর আসো। পায়ের ভিতর, এটা কি কালার চেঞ্জ করবো? বোঝা যাবে? আচ্ছা পায়ের ভিতর যদি আসি, এই যে আমাদের পায়ে চলে আসছে। এখন পাটা দেখবো। দেখো পা দেখলে এখানে জি 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 আমাদের উরু আছে না ভাইয়া? উরু, থাই থাই, উরু, এই যে উরু, এই উরুটা হইতেছে ফিমার। নাম কি? ফিমার। এবং মজার বিষয় হইতেছে, মজার বিষয়, এটাকে বলা হয় সবচেয়ে বড় মানব দেহের সবচেয়ে বড়। তার মানে কি, তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটি বলতো, তাহলে তুমি এক কথায় বলবা ফিমার। এই যে আমাদের উরু, দেখো তো কোমর থেকে হাঁটু পর্যন্ত সবথেকে লম্বা জায়গা না, এই জন্য এটাকে বলা হয় মানব দেহের সবচেয়ে বড়। ওকে, তারপর যদি আমরা দেখি, এই যে এখন এই থাই পার হয়ে দেখবা পায়ের নিচে যাওয়ার আগে এখানে একটা, এই যে আমাদের যেটা হাঁটু হাঁটু নি, নিদ একটা নড়ানো যায় না, ওখানে একটা মার্বেলের মতো আছে, বুঝছো? মার্বেলের মতো গোলাকার, এই যে দেখো এইরকম মার্বেলের মতো যে গোলাকার আছে, এটার নাম হইতেছে প্যাটেলা। নাম কি ভাইয়া?
প্যাটেলা, বুঝতে পারছি, প্যাটেলা। আর তারপর পায়ের যে অংশটুকু, পায়েও দেখবা দুইটা পার্ট আছে, হাতে যেরকম দুইটা পার্ট ছিল, হাতের দুইটার নাম কি ছিল, একটা ছিল রেডিয়াস আর একটা ছিল আলনা, রেডিয়াস আলনা। আর এখানে পায়ের এখানে দেখবো সেটা হইতেছে, একটা হইতেছে টিবিয়া, একটা কি টিবিয়া, আরেকটা হইতেছে ফিবুলা, টিবিয়া এবং ফিবুলা। ওকে, ঠিক আছে। এই যে টিবিয়া ফিবুলা, এটা একটু মাথায় রেখো, রেডিয়াস আলনা টিবিয়া ফিবুলা, মাথায় থাকবে। ঠিক আছে, এখানে হইতেছে টিবিয়া এবং ফিবুলা, এই যে তুলনামূলক যে চওড়া সেটা হইতেছে টিবিয়া, তারপর এই ভিতরের দিকে এটা হইতেছে ফিবুলা। তাহলে টিবিয়া, টিবিয়া মানে আমাদের টিভি টেলিভিশন কোন পাশে থাকে, ভিতরে থাকে না বাইরে থাকে, বাইরে থাকে, বুঝছো, এই জন্য এটা টিবিয়া, এটা একটু বাইরের দিকে। আর এখানে দেখো রেডিয়াস আলনা। ওকে, এই দুইটা আর এই দুইটা, এটাই কিন্তু তোমাকে কনফিউশন করা হয় যে হাতের ভিতর কি আছে আর পায়ের ভিতর কি আছে। পায়ের ভিতর আছে কি কি বলতো, পায়ের ভিতর আছে হইতেছে টিবিয়া এবং ফিবুলা, আর হাতের ভিতর আছে কি রেডিয়াস এবং আলনা। মাথায় থাকবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আশা রাখি এই জিনিসগুলো বুঝবা। তারপর পায়ের অংশটুকু, এই যে হাতের কবজির ভিতর ছিল না, হাতের কবজির ভিতর কি ছিল ভাই, হাতের কবজির ভিতর ছিল হইতেছে কার্পাল। কি ছিল বলো, কার্পাল। পায়ের যে ওই যে একদম মানে যেটাকে বলা হয় টাকনো, টাকনো, টাকনো বরাবর যে অংশটুকু, তোমাকে পাথর আমি দেখাইতে পারতেছি না, আচ্ছা টাকনো বরাবর যে অংশটুকু আছে না, এটার নাম হইতেছে টার্সাল। নাম কি ভাইয়া, টার্সাল। হাতের কবজি এটা ছিল কি কার্পাল, পায়ের এটার নাম কি টার্সাল। হাতের এই যে তালু বরাবর যেটা ছিল এটার নাম কি ছিল ম্যাটাকার্পাল। আর এটা পায়ের এটাকে এটাকে বলা হয় ম্যাটাটার্সাল। কি ভাইয়া, ম্যাটাটার্সাল। ওকে, তাহলে কার্পাল, ম্যাটাকার্পাল, তারপর টার্সাল, ম্যাটাটার্সাল। মানে তোমার একদম পায়ের যে অংশটুকু, মানে যেটা তোমার আঙুলের উপর থেকে, সেটাকে বলা হয় ম্যাটাটার্সাল। একদম পায়ের যে আঙুলগুলো আছে, এই যে আঙুল, হাতের আঙুলের নাম কি ছিল ফ্যালাঞ্জেস, পায়ের আঙুলেরও ঠিক নাম হইতেছে ফ্যালাঞ্জেস। পারা যাবে, শেষ করছি না। ওকে, আলহামদুলিল্লাহ। তো এটা যদি বোঝো, তোমার সামনেতে অ্যানাটমি বোঝা অনেক ইজি হয়ে যাবে ভাইয়া। তো যাদের মেডিকেল 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 বলো, এমবিবিএস বলো, তারপর হইতেছে এই মেডিসিন রিলেটেড পড়াশোনা করতে গেলে তোমার অবশ্যই এটা একটু ভালোভাবে জানতে হবে। এমবিবিএস, ওকে, এমবিবিএস না এমবিবি কে বলো তো, এমবিবি কে। ওকে, ঠিক আছে। আমরা সামনেতে একটা নতুন একটা দেখা যাবে যে ইউনিভার্সিটির একটা কোর্স নামাবো, বুঝছো, একটা ইউনিভার্সিটি একটা দেখা যাবে একটা ডিপার্টমেন্ট থাকবে এমবিবি কে। ভালো হবে না বলো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এইটুকু বুঝতে পারছো, আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ারলি বুঝলে বাকি অংশটুকু তোমার জন্য আমি দৌড়ে যাইতে পারো। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতে গেলে যে এটা তোমার সামনেতে এটা দরকার বেশি আছে। তারপর ধারাবাহিকভাবে অনেক কিছু, এখন তোমাকে শুধু মার্ক করে দিব, দাগাই দিব তোমাকে, যদি পরীক্ষায় যাতে তুমি শর্টকাট রিভিশন দেবে। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। চলো চলো চলো, আমরা একটু এখন রিভিশন দেবো, কুইক রিভিশন দেবো। এখন কঙ্কালতন্ত্রের দুটি প্রধান অংশ আছে। কঙ্কালের দুটি প্রধান অংশ, একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা কি ভাই বহি বাইরেরটা, আরেকটা হলো অন্তকঙ্কাল। দেখো বহিঃকঙ্কালের ভিতর কি কি যে বাইরে অবস্থান করে, যেমন নখ, চুল, লোম, এই যে নখ, চুল, লোম, এগুলো বাইরে থাকে। আর ভিতরে কোনগুলো থাকে ভাইয়া, অস্থি, বিভিন্ন তরুণাস্থি, যেগুলো আমাদের বাইরে থেকে দেখা যায় না। যেমন হাতের ভিতর এই যে যতগুলা দেখালাম, পায়ের ভিতর, তারপর এই যে আমাদের বক্ষপিঞ্জরের ভিতর, তারপর আমাদের মেরুদণ্ড, এগুলো তো বাইরে থেকে দেখা যায় না, সো এগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। ওকে, তারপর দেখো দ্য আলটিমেট ফ্রেমওয়ার্ক মানব কঙ্কালতন্ত্র। দেখো এই যে এটা তো মোটামুটি একটু দেখছো, এটা কি করটি, ভিতরে করটিকা আছে, ম্যাক্সিলা আছে, ম্যান্ডিবল আছে। এটা হইতেছে হিউমেরাস, পায়ের এটা হইতেছে ফিমার, এটাই কি বিগেস্ট। ওকে, কিভাবে আর বুঝাবো, এটা হইতেছে সবচাইতে বড়, বিগেস্ট। ওকে, এটা একটু মাথায় রেখো, শরীরের সবচাইতে বড় হাড়ি কোনটা, ফিমার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এর ভিতর এই যে এখানে আছে মেরুদণ্ড, এখানে আছে বক্ষপিঞ্জর, এগুলা তো ডিটেল দেখায় আসছি, তাই না। আচ্ছা, একটি ঘর তৈরি করতে যেরকম কাঠামো লাগে, ঠিক সেরকম মানব দেহের জন্য এরকম কঙ্কালতন্ত্র লাগে, লম্বা, ছোট, চ্যাপ্টা, অসমান। মোট কয়টা আছে ভাইয়া, এই যে ইম্পর্টেন্ট লাইন। ও, এটা ব্ল্যাক হয়ে গেছে, আমাদের এই কালার দরকার। মোট কতগুলো ভাইয়া, মোট 106, 206টি অস্থি আছে। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, পূর্ণবয়স্ক থাকে। আচ্ছা, পূর্ণবয়স্কে এরকম 206টি থাকে, বুঝছো। কিন্তু যদি ছোট বাচ্চাদের বলো, ছোট বাচ্চাদের অনেক বেশি থাকে, ছোট বাচ্চাদের প্রায় 300টির মতো থাকে, বুঝছো। এখন ছোট বাচ্চা অবস্থায় সেগুলো দেখা গেছে অনেক হাড় অপরিণত অবস্থায়, এই জন্য বেশি দেখায়। যখন পরিণত হয়ে যায় দেখা গেল অনেকগুলো হাড় একসাথে জোড়া লেগে একটা হয়ে যায়, বুঝছো। এই জন্য পূর্ণবয়স্কের ক্ষেত্রে 206টা, কিন্তু ছোট বাচ্চা যদি বলা হয়, ছোট বাচ্চাদের কিন্তু অনেক বেশি, প্রায় 300টার মতো থাকে, বুঝতে পারছো। ওকে, দেখো তারপর কি, অস্থি এবং তরুণাস্থি উভয়ই এই সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, পরবর্তী অংশটি দেখি। আচ্ছা, কঙ্কালতন্ত্রের 5টি প্রধান মেকানিজম, এটা যদি তোমাকে একটু সিকিউটা যদি শর্ট করে দিয়ে দেয়, বলতে পারবে না একটা কি বলতো,
দেহ কাঠামো গঠন, কাঠামো বাইরের আকার আকৃতি, আকার বা কাঠামো গঠন করে। তারপর কি বলতো, রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। যেমন দেখো এই যে মস্তিষ্ক, রক্ষণাবেক্ষণ, ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলোর জন্য এই যে মাথায় করটিকা যদি না থাকতো, আমরা অল্প মাথা কত ভারী নিতে পারি কিংবা বাইরে যাইতে পারি। তাহলে এই যে অল্প একটু আঘাত লাগলে দেখতে মস্তিষ্ক সবচাইতে সেন্সিটিভ জায়গা না, একদম ভয়ঙ্কর কাজ হয়ে যাইতো, একদম দেখা যাইতো মানুষ মারা যাইতো, বুঝছো। আচ্ছা, এই কমল অঙ্গগুলোকে নিরাপদ রাখে। তারপর কি, নড়াচড়া এবং চলাচলে সাহায্য করে, পেশিতন্ত্রের সাথে মিলে যেমন হাত পা অন্যান্য অঙ্গ নাড়াতে সক্ষম হয়। তারপর কি, লোহিত রক্তকণিকা উৎপাদন, এই যে ইম্পর্টেন্ট একটা লাইন, লোহিত রক্তকণিকা। আচ্ছা, আমাদের মানব দেহের এই যে দেখো অস্থিমজ্জা, কোথা থেকে ভাইয়া, অস্থিমজ্জা বা যেটাকে আমরা বলতে পারি বোন মেরু, এখান থেকে রক্তকণিকা তৈরি হয়, বুঝতে পারছো। এই যে আমাদের রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে, অস্থিমজ্জা বা বোন মেরু। ওকে, সুন্দর একটা এমসিকিউ, সুন্দর একটা এমসিকিউ চলে আসতে পারে। ওকে, তারপর দেখো খনিজ লবণ সঞ্চয়, যেমন হইতেছে ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম, ফসফরাস। ওকে, এগুলো সঞ্চয়। ক্যালসিয়াম কি ভাইয়া, Ca, ফসফরাস কি ভাইয়া, পটাশিয়াম কি K, ফসফরাস কি ভাইয়া P। ওকে, এগুলো সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো সিস্টেমের মূল উপাদান অস্থি, এই যে অস্থির একদম 3D ফিগার তোমার সামনে দেখানোর চেষ্টা করা হয়েছে, দেখো। তারপর কি অস্থির যোজক কলা, এগুলো কি যোজক কলা, তোমরা ওই যে পূর্বের চ্যাপ্টারগুলোতে পড়ছো না, যে যোজক টিস্যু কি, যোজক টিস্যুর ভিতর কি থাকে, হাড় থাকে, তারপর হইতেছে লিকুইড যেমন রক্ত থাকে, তাই না, এগুলো তোমরা দেখে আসছো। আচ্ছা, যোজক কলা রূপান্তরিত রূপ এবং সবচেয়ে দৃঢ় কলা, সেটাই হইতেছে অস্থি। মাতৃকা, এদের মাতৃকা বা ম্যাট্রিক্স বা অন্তকঙ্কালী কি আন্তঃকোষীয় পদার্থ, জৈব পদার্থ দিয়ে গঠিত, যার মধ্যে অস্থিকোষ এবং ছড়ানো থাকে। আচ্ছা, অস্থিকোষগুলো ছড়ানো থাকে, এর ভিতর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো হচ্ছে এই যে দেখো, তোমার জন্য এমসিকিউ রেডি, এই যে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এমসিকিউর জন্য রেডি। ওকে, এমসিকিউ দেখো কি কি হতে পারে, যেমন আমাদের অস্থির ভিতর 40 থেকে 50% পানি থাকে, 40% জৈব যৌগ থাকে, 60% অজৈব যৌগ থাকে, যেমন ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশ দেখো, রক্ষণাবেক্ষণ এবং প্রোটোকল। রক্ষণাবেক্ষণ এবং প্রোটোকলের জন্য আমাকে কি করতে হয়, দেখো এগুলোর জন্য ভিটামিন ডি, কোন ভিটামিন ভাইয়া, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। আচ্ছা, অস্থির স্বাভাবিক বৃদ্ধি এবং মজবুত গঠনের জন্য ভিটামিন ডি, কিসের জন্য, বৃদ্ধি এবং মজবুত গঠনের জন্য, এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অত্যন্ত জরুরি। সূর্যের আলো ত্বকে থাকা কোলেস্টেরলকে রাসায়নিকভাবে পরিবর্তন করে, যা যকৃত এবং বৃক্কে ভিটামিন ডি তে রূপান্তরিত হয়। তাই সুস্থ হাড়ের জন্য পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত। এই যে শহরের পোলাপাইন যে সারাদিন ঘরের ভিতর বসে বসে থাকো, এই কাজটা করা যাবে না, একটু সূর্যের আলোতে বের হওয়া উচিত, তুমি ছাদে যাও বা একটু রাস্তায় বা একটু মাঠে খেলাধুলা, ওই সারাদিন ফোনে খেলাধুলা না করে মাঠে খেলাধুলা করো, এটা বরং উপকারী, বুঝছো। তো এই জন্য আমাদের এই যে সূর্যের আলো লাগবে, তার এটার একটা আরো জটিল প্রক্রিয়া, বুঝছো, তোমাকে একটু সংক্ষেপে বলা হয়েছে। সূর্যের আলো পাশাপাশি কি দেখা হলো, যকৃত এবং বৃক্কে এই সম্মিলিত প্রসেসটা কি তৈরি হয় ভাইয়া, ভিটামিন ডি তৈরি হয়। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশ দেখো, আমরা একটু কুইক যাইতেছি, কুইক তাড়াতাড়ি, তোমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেগুলো সেগুলোকে একটু ডিটেল বলবো, আদারওয়াইজ একটু তোমাকে একটু মার্ক করে দিতেছি, তুমি যাতে রিভিশন দিতে পারো, ঠিক আছে। দেখো পরবর্তী অংশটা দেখো। আচ্ছা, নমনীয় বিকল্প, তরুণাস্থি। এই যে আমরা এখন তরুণাস্থি নিয়ে যদি কথা বলি, তরুণাস্থি গেলে কি, কোমল, নরম, তুলনামূলক নরম। আচ্ছা, অস্থির মতো শক্ত নয়, বরং নরম এবং স্থিতিস্থাপক। এই যে যেমন হচ্ছে নাকের অংশটুকু, কানের যে অংশটুকু, এগুলা কি, এগুলা তরুণাস্থি। ওকে, এর কোষ থেকে দেখো, এখানে বেশ কিছু এমসিকিউ আছে, দেখো এগুলা একটু সুন্দর ইম্পর্টেন্ট, কি কি বলবো বলো তো, ইম্পর্টেন্ট, তাই না, ইম্পর্টেন্ট ইম্প, আচ্ছা ইম্প মানে কিন্তু অন্য কিছু, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা অস্থির মতো শক্তি নয়, বরং নরম এবং স্থিতিস্থাপক, ফ্লেক্সিবল। তার ভিতরে এর এর কোষ থেকে কনড্রিন, এই যে কয়েকটা লাইন দেখো, এই কোষ থেকে কনড্রিন নামক শক্ত, কনড্রিন নামক শক্ত ঈষৎ স্বচ্ছ এবং রাসায়নিক বস্তু বের হয়। আচ্ছা, কোষগুলোকে ক্যাপসুল বা এই যে আরো কিছু পয়েন্ট পেতে, ক্যাপসুল বা আরেকটা নাম কি ভাই, ল্যাকিউনি, কি বলা হয় ভাইয়া, ক্যাপসুল অথবা ল্যাকিউনি বলা হয়। তরুণাস্থি, পেরিকন্ড্রিয়াম, এই যে আরো একটা ইম্পর্টেন্ট, পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম নামক তন্তুময় যোজক কলার আবরণে ঢাকা থাকে। অবস্থান, কানের পিনা, এই যে অবস্থানগুলো দেখো, কানের পিনা। ওকে, এই যে দেখো কানের পিনা, তারপর কি, তারপর হইতেছে নাকের, নাকের ডগায়, দেখছো না, নাকের ডগায় এবং অস্থির সংযোগস্থলে, অস্থির সংযোগস্থলেও কিন্তু এটা থাকে, মানে বিভিন্ন দুইটা অস্থি যখন যুক্ত হবে, এই যে বিশেষ করে এই পার্টগুলাতে যুক্ত হবে না,
এখন দেখো যেই জায়গায় অস্থি যুক্ত হয় ওই জায়গাটা নড়াচড়া করতে হয়। এখন ওই জায়গায় যদি এরকম ইলাস্টিক জাতীয় কিছু যদি না থাকে তাহলে তো ভেঙে যাবে, তাই না? এই জন্য এখানে তুলনামূলক নরম জিনিসগুলোই থাকে। পরবর্তী মেকানিক্যাল পিভট অথবা অস্থিসন্ধি। দেখো এখন আমরা অস্থিসন্ধিগুলো দেখো, এই যে একটা অস্থি মাঝখানে দেখো এই যে যোগাযোগ কানেকশন করা হইতেছে না। দেখো এখন এখান থেকে একটু বলি, দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কি বলা হয়? অস্থিসন্ধি বলা হয়। এটা তো একটা সহজ কথা। ওকে, তারপরে অংশটুকু যদি দেখি, প্রতিটি অস্থিসন্ধির অস্থিগুলো স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে শক্তভাবে আটকানো থাকে, ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হয় না এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। ওকে, ঠিক আছে, এগুলো এমনি গল্পগুলো। তারপর দেখো দা অ্যাডভান্সড জয়েন্ট, এই যে দেখো সাইনোভিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট। এটা 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 বই থেকে চিত্রগুলো দেখবো, এই চিত্রটা দরকার, বুঝছো? বই থেকে চিত্র আঁকাবো, বুঝছো? বই থেকে চিত্র আঁকাবো, এটা কিন্তু আঁকাইতে হবে, বুঝছো? পরীক্ষায় এই এই চিত্রটা আঁকানোর মতো। ওকে, পরবর্তী অংশগুলো একটু দেখি। দেখো দেখো, আচ্ছা এখানে দেখো, যে অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস কি থাকে ভাইয়া? সাইনোভিয়াল রস, এটা কিন্তু সিকিউ, সুন্দর একটা সিকিউতে চলে আসতে পারে। সাইনোভিয়াল রস এবং ক্যাপসুল থাকে, তাকে কি বলা হয়? সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়। একদম সংক্ষেপে তোমার সামনে উপস্থাপন করা হলো। তারপর কি? সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি, কি ভাইয়া? তরুণাস্থি থাকার কারণে অস্থিতে ঘর্ষণ বা ক্ষয় হয় না। এই যে দেখো এখানে এই যে অংশটুকু আছে না, এই যে এই পার্টটুকু, এই পার্ট এখান থেকে এই পার্ট, এই যে এই অংশটুকু আছে না, এখানে কি থাকে ভাই? এখানে তরুণাস্থি থাকে। তরুণাস্থি থাকলে কি ওটা সহজে ভাঙবে না। ওকে, এই অংশটুকু থাকে। তারপর কি? অস্থিসন্ধি নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়। যেমন ঠিক যেমন মেশিনের যন্ত্রাংশে লুব্রিকেন্ট ব্যবহার করা হয় না, লুব্রিকেন্ট যারা হয়তো বা মেশিন দেখবা লুব্রিকেন্ট, ওটা লিকুইডের মতো তরল পিচ্ছিল করে, এই জন্য চালাইতে ইজি হয়। তারপর অংশটুকু দেখো স্বাধীনতার মাত্রা। আচ্ছা, এখন অস্থিসন্ধির দেখো বেশ কিছু আমরা বৈশিষ্ট্য দেখবো। এর ভিতর কি কি কিছু আছে? নিশ্চল অস্থিসন্ধি, নিশ্চল, নড়াচড়া করানো যায় না এই অস্থিসন্ধি। তো এই অস্থিসন্ধিগুলো কি মেইনলি হচ্ছে অনড়, নড়াচড়া করে না, এগুলো নড়ানো যায় না। উদাহরণ, এই যে উদাহরণগুলো দরকার। দেখো করটিকার অস্থিসন্ধি। আচ্ছা তুমি এখন বলো দেখি, তুমি কখন আজ পর্যন্ত মাথার অস্থি নড়াইতে পারছো? মাথাগুলো নড়ানো যায়? ওটা একদম ফিক্স না? ফিক্স। তারপর দেখো ঈষৎ সচল অস্থিসন্ধি, মানে অল্প একটু নড়াচড়া করানো যায়, একে অন্যের সাথে সংযুক্ত থাকলেও সামান্য নড়াচড়া করা যায়। উদাহরণগুলো দেখো, মেরুদণ্ডের অস্থিসন্ধি, এই যে দেখো মেরুদণ্ড, এই আছে না, এই যে এইদিকে একটু নড়তেছি না, এই যে মাঝখানে মেরুদণ্ড কিন্তু একটু নড়াচড়া করতে যায়। এভাবে এক্সারসাইজ করবো, বুঝছো? এক্সারসাইজ করবো। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে, তাহলে এটা কি মেরুদণ্ডের অস্থিসন্ধি, এটা কি সাময়িক নড়াচড়া করানো যায়। তারপর দেখো আচ্ছা পূর্ণ সচল, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হইতেছে পূর্ণ সচল। এই পূর্ণ সচল গুলা যদি দেখো, এর ভিতর কি দেখো তো, সহজে নড়াচড়া করা যায় এবং এগুলা প্রধানত দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হলো বল ও কোটর সন্ধি। দেখো এটা একটু ইম্পর্টেন্ট, বল ও কোটর সন্ধি। আচ্ছা একটা হলো কি ভাইয়া? বল এবং কোটর সন্ধি। আচ্ছা, এক অস্থির গোলাকার মাথায় অন্য অস্থির কোটর আটকানো থাকে, সব দিকে নড়াচড়া করানো যায়। এই যে যেমন হইতেছে কাঁধ, এটাকে বলা হয় বল ও কোটর। এই কাঁধের যে অংশটুকু আছে না, কাঁধের অংশটুকু, তারপরে এই যে পায়ের উরুর কোমরের সাথে লাগানো আছে এই অংশটুকু, এগুলাকে কি বলা হইতেছে? এটা যেমন এক্সাম্পল গুলা দেখো, কাঁধ এবং উরু সন্ধি। তাহলে একটা হলো কাঁধের এই অংশটুকু, আরেকটা কোথায় ভাইয়া? আরেকটা হলো উরু, এই যে উরু পায়ের সাথে যেখানে ফিমার লাগানো আছে না, ওটা দেখবা পুরাটা নড়াচড়া করানো যায়। তারপর দেখবা হইতেছে কি কবজা সন্ধি। আচ্ছা কবজা সন্ধি, এই কবজাটা কি? এই যে দেখো এইরকম একটা আরেকটার সাথে এইরকম ভাবে কানেক্টেড। এটা কোনটা? হাতের কোণে এদিক এদিক নাড়ানো যায়, ঠিক আছে? এই যে এটা দেখো। আচ্ছা পাল্লার মতো, দরজার পাল্লা একটার সাথে আরেকটা এরকম আটকানো থাকে না, এরকম এই টাইপের। আচ্ছা কেবল একদিকে নড়ানো যায়, যেমন হইতেছে কি কনুই, হাঁটু, আঙুল। এই যে দেখো একে তো কনুই, তারপর হাঁটু, তারপর আঙুল, একদিকে। আঙুল তো উল্টা দিকে সরানো যায় না, তাই না? একদিকে। এই যে বুঝতে পারছি আশা করি। পরবর্তী অংশটা দেখো সিস্টেমের মোটর পেশি। আচ্ছা এখন দেখো এই পেশি মাসল একটা সুন্দর একটা বেশ মাসল আছে, বুঝছো? ভালো বডি বিল্ডার, তাই না? সুন্দর এক্সারসাইজ করবা ইনশাল্লাহ, শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা ভালো রাখুক। পরবর্তী অংশটা দেখি, দেখো কঙ্কাল তন্ত্রের। এখান থেকে একটা আসে দেখি, ভিন্ন একটা কালার ইউজ করি। আচ্ছা দেখো
কঙ্কালতন্ত্রের উপর আচ্ছাদন তৈরি করে এবং সংকোচন এবং প্রসারণের মাধ্যমে নড়াচড়ায় সাহায্য করে। ঠিক আছে, এবং এই যে প্রধান কাজগুলো, এটাও একটা সিকিউরিটি আসার মতো। দেখো কি কি পেশির প্রধান কাজ, প্রধান কাজগুলো কি কি? অঙ্গ সংস্থান, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এবং দেহের ভারসাম্য রক্ষা করে। তারপর কি? কঙ্কালের সাথে যৌথভাবে নির্দিষ্ট আকার ও গঠন তৈরি করে। তারপর কি? ভবিষ্যতে জরুরি প্রয়োজন হলে শক্তির উৎস হিসেবে গ্লাইকোজেন সঞ্চয় করে। এই যে মোস্ট ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে কি করতে পারে? গ্লাইকোজেন সঞ্চয় করে রাখতে পারে। তোমরা এটা কি একটু পড়ছিলা, গ্লাইকোজেন সঞ্চয় করা এই জিনিসটা? আমরা যে খাবারগুলা খাই, এই খাবার যখন আমরা খাবার খাই সাথে সাথে তো তীব্র মাত্রায় থাকে, তাই না? এখানে মনে হয় নয়েজ হইতেছে কিনা, দুঃখিত। আচ্ছা দেখো, এই যে এখান থেকে আমরা যে যখন আমরা খাবারগুলা খাই, তাই না, এই যে খাবারগুলা খাই, খাওয়ার পর যখনই খাবার খাইলাম সাথে সাথে তো আমার শরীর পুরাটা খাবারের মনে করে যে নিউট্রিশন দিয়ে তো ভরপুর হয়ে যাওয়ার কথা যখনই খাইলাম, কিন্তু সেটা হয় না, বরং অতিরিক্ত খাবারের যে অংশটা সেটা আমাদের যকৃততে, আমাদের লিভারের ভিতর জমা থাকে। তখন এই খাবারগুলো, গ্লুকোজ জাতীয় যে খাবার, আমরা যে ভাত ভাত যা এই ধরনের খাবারগুলো খাই না, এগুলো এর সাথে তখন কিভাবে যুক্ত হয়ে থাকে? এটা গ্লাইকোজেন আকারে যুক্ত হয়ে থাকে, মানে সঞ্চয় হয়ে থাকে, বুঝছো? তো এই কাজ মাঝে মধ্যে এই হাড়গুলোও করে। তারপর দেখো, হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে, হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে থাকে। আচ্ছা, বায়োমেকানিক্সের নিয়ম জোড়াবদ্ধ। আচ্ছা, এই যে দেখো সুন্দর একটা কানেকশন করে দেওয়া হয়েছে। দেখো এই যে এটা মনে একটা কোণের মতো অংশটুকু, তার সাথে অংশ। আচ্ছা, মানুষের চলনে ঐচ্ছিক পেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন পেশি? ঐচ্ছিক, নিজে যেটা আমরা নাড়াচাড়া করতে পারি। স্নায়বিক উত্তেজনায় পেশি সংকুচিত হয়, আবার উদ্দীপনা সরিয়ে নিলে পেশি প্রসারিত হয়। আমরা যদি উদ্দীপনা জায়গায় যেমন হাতটা সংকোচন করলাম, আবার সরাই নিলে আরামসে এটা কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়। ওকে, ঠিক আছে। মনে রাখতে হবে, শুধু পেশি টানতে পারে, ধাক্কা দিতে পারে না। এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো এই যে আমরা পেশিটাকে একটু টেনে নিয়ে যেতে পারি, পেশি কিন্তু ধাক্কা দেয় না, ওটা জাস্ট ছেড়ে দিবা। তুমি তোমার বল ছেড়ে দিলা, ওটা রিল্যাক্সেই নেমে যাবে। এটা এমন না যে তুমি পেশি দিয়ে ধাক্কা দিলা, এটা মানে একদম অপর দিকে ধাক্কা দিয়ে এটা প্রসারিত করছে। এটা কি করলা? তুমি দেখো টেনে আনতে একটা শক্তি লাগতেছে, ছেড়ে দেওয়ার সময় তুমি জাস্ট ছেড়ে দাও, মানে তুমি কোনো শক্তি প্রয়োগ করবে না। তুমি এতক্ষণ যে টেনে রাখছো, এই টেনে রাখার যে বল প্রয়োগ করছো, এটা জাস্ট রিল্যাক্স করে দিবা, অটোমেটিক এটা নিচে নেমে যাবে। বুঝতে পারছো? এই জিনিসটা বোঝানো হইতেছে। তাই অঙ্গ সঞ্চালনের জন্য পেশিগুলো জোড়ায় 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 দেখো অ্যান্টাগনিস্টিক পেয়ার্স বিপরীতমুখী কাজ করে থাকে। ওকে, দেখো এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে আমাদের যে এই যে ছেলেরা আমাদের এই যে মাসল বাড়াইতে চাও না, যে একদম সুন্দর বডি হবে, পাশাপাশি হইতেছে বাহুটা বেশ মানে সিক্স প্যাকের পাশাপাশি এটা যেমন একদম ফুলে বা উঁচু হয়ে থাকবে, তোমার একটা বডি বিল্ডার মনে হবে, তাই না? তো এই জায়গায় যে উপরের অংশটুকু আছে এটাকে বলা হয় বাইসেপস। বাই মানে দুই, বাই মানে কি? দুই। দেখো বাই মানে কি? দুই। ওকে, ট্রাই মানে কি? ট্রাই মানে হলো তিন। ওকে, ট্রাই মানে কি ভাইয়া? তিন। এখন আমাদের উপরের যে অংশটুকু আছে না, উপরে এই হাতের উপরের অংশ, এখানে দুইটা থাকে, এই জন্য এটাকে বলা হয় বাইসেপস। কি বলা হয় ভাইয়া? বাইসেপস। আর নিচের যে অংশটুকু এখান থেকে তিনটা, এই জন্য এটাকে বলা হয় ট্রাইসেপস। এখন বিষয়টা কিভাবে কাজ করে দেখো, যখন তুমি হাতটা সংকোচন করো তখন বাইসেপস ফুলে ওঠে, এটা উপরের দিকে উঠে আসে, তখন ট্রাইসেপস নিচের যেটা ছিল এটা প্রসারিত হয়। এটা কি হয় ভাই? এটা প্রসারিত হয়। আবার যখন তুমি ছেড়ে দাও তখন নিচের যে ট্রাইসেপস ছিল, দেখো এটা 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 যদি তুমি এই হাতটা যদি বের করা থাকতো তাহলে ভালো বুঝতে পারতে, বুঝছো? যখন তুমি এইভাবে সংকোচন করবা দেখবা যে এটা ফুলে উঠছে, উপরের বাইসেপস আর ট্রাইসেপসটা প্রসারিত হয়েছে, একদম রিল্যাক্স হয়ে আছে। আবার যখন তুমি হাতটা শুরু করবা, মানে হাতটা যখন প্রসারিত করবা, তখন এটা আবার নর্মাল হয়ে গেছে, কিন্তু এটা আবার দেখবা একটু ফুলে উঠছে। যখন হাতটা সোজা করে থাকো দেখবা যে পেছনের অংশটুকু একটু ফুলানো থাকে। ওকে, আর হাতটা যখন সামনের দিকে নেওয়া দেখবা যে সামনের অংশ ফুলানো থাকে। ঠিক আছে, একদম বডি বিল্ডিং। ঠিক আছে, দেখো এই যে এখানে আরও জিনিসটা আরও একদম 3D ভাবে সুন্দর করে দেখানো হয়েছে, বুঝবা না কেন? দেখো তো, এটা হলো বাইসেপস, এটা বাইসেপস। ওকে, যখন তুমি সংকোচন করো, আবার প্রসারিত করলে নিচেরটা ট্রাইসেপস। ঠিক আছে, বুঝতে পারছি? এখন দেখো এই গল্পগুলো একটু আমরা মনের মাধুরী মিশায়া জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, কেস স্টাডি বাইসেপস এবং ট্রাইসেপস, এটা অনেক সময় সিকিউতে সুন্দরভাবে দিয়ে দিতে পারে কার্যক্রম। কোনই যখন বাঁকা করা হয়, বাইসেপস বা পেশি সংকুচিত হয় এবং ট্রাইসেপস পেশি এটা কি হয়ে যায়? শিথিল হয়ে যায়। ফলে রেডিয়াস এবং আলনা হিউমেরাসের কাছাকাছি চলে আসে। আচ্ছা, রেডিয়াস কে? রেডিয়াস এটা হইতেছে রেডিয়াস আলনা, একটু হাড়ের আগে দেখলা এখানে থাকে রেডিয়াস এবং আলনা, আর হাতের এই অংশটা কি? হিউমেরাস। রেডিয়াস আলনা হিউমেরাসের কাছাকাছি চলে আসে,
অন্যদিকে কোনোই যখন সোজা করা হয় তখন ট্রাইসেপস সংকুচিত হয়, ট্রাইসেপস সংকুচিত হয় এবং বাইসেপস শিথিল হয়ে যায়, প্রসারিত হয়ে থাকে, তখন কোনোইটা কি হয়ে যায়, সোজা হয়ে যায়। এভাবেই সংকোচন এবং স্লথ হওয়ার মাধ্যমে পেশি বা অঙ্গ সঞ্চালন ঘটে। বুঝতে পারছি? ওকে, এখন দেখো এই যে টেন্ডন, টেন্ডন জিনিসটা কি? দৃঢ় সংযোগকারী কেবল বা টেন্ডন। আচ্ছা, টেন্ডন, টেন্ডন জিনিসটা কি? টেন্ডন এবং লিগামেন্ট। টেন্ডন কি করে দেখো। আচ্ছা, টেন্ডনের কথা যদি দেখো, এটা হইতেছে হাড়ের সাথে কি, দেখো তো, হাড়ের সাথে মাংস জোড়া লাগে। তাহলে হাড়ের সাথে মাংস জোড়া লাগানোর জন্য যেটা কাজ করে সেটার নাম কি ভাইয়া? টেন্ডন। ওকে, ঠিক আছে। টেন্ডন তার মানে কি করে? হাড়ের সাথে মাংস। আচ্ছা, টেন্ডন, মা ও বোনের টান। ওকে, দেখো এখানে একটা তোমাকে ছন্দর মতো বলি, দেখো ছন্দটা কি, এটা তো মনে রাখা সম্ভব। দেখো মা কি, মা ও বোন, বোন সবার বাসায় তো থাকে, তাই না? বা অনেক সরাসরি না থাকলেও চাচাতো বোন বা মামাতো বোন থাকে। মা ও বোন। আচ্ছা, মা ও বোনের, এই যে এইভাবে মজা করে বলবো, দেখো মা ও বোনের টান। কি বলতো? মা ও বোনের টান। মা আর বোনের একটা টান থাকে না, আকর্ষণ থাকে। এখন এটাকে একটু মজা করে আমরা এইভাবে বলতে পারি, মা মানে বুঝাইতেছে হইতেছে মাংসপেশি। কি বলতো? মা মানে বুঝাইতেছি হচ্ছে মাংসপেশি, মাংসপেশি। আর বোন, এই বোন থেকে বুঝাইতেছি বোন, বোন মানে কি? হাড়। আর টান, এই যে টান থেকে কি বোঝাইতেছে জানো? টান, দেখো এখানে টান লিখছি না, টান দ্বারা বোঝাইতেছে হচ্ছে টেন্ডন। কি বলতো? টেন্ডন। এটা যাতে আজীবন মনে থাকে ইনশাল্লাহ। ওকে, লং লাস্টিং, লং টাইম মনে রাখার জন্য মা ও বোনের টান। তার মা বলতে মাংস, বোন থেকে বোন, হাড়। তার মানে মাংস এবং বোনের মাঝখানে যে কানেকশন করায় সেটা কে করায়? টেন্ডন করায়। এখন লিগামেন্টের কাজ কি? তাহলে এটা কি করলো? মাংসের সাথে হাড়ের জোড়া দিল। আর লিগামেন্টটা কি করে? এই যে একটার সাথে আরেকটা, এই যে যুক্ত হয়ে আছে না, একটার সাথে আরেকটা, একটা হাড়ের সাথে আরেকটা হাড় জোড়া লাগানোর জন্য যেটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় লিগামেন্ট। তাহলে টেন্ডন কোথায় থাকে, লিগামেন্ট কোথায় থাকে, এই পার্থক্যটা বুঝতে পারছো না? দেখো, আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে আর একটু ব্যাখ্যা দিয়ে বলি। এখন দেখো, পেশির প্রান্তভাগ, পেশির প্রান্তভাগে দড়ির মতো শক্ত হয়ে অস্থির গায়ে সংযুক্ত থাকে, অস্থির গায়ে সংযুক্ত থাকে, এটাকেই কি বলা হয় ভাইয়া? এটাকেই বলা হয় টেন্ডন। পারা যাবে? ওকে, ইনশাল্লাহ। গঠন ঘন শ্বেত পদার্থ, কি সাদা দেখতে না? সাদা। যোজক টিস্যু দিয়ে গঠিত, এগুলো গুচ্ছাকারে বা সমান্তরালভাবে থাকতে পারে। বৈশিষ্ট্য, টেন্ডন অত্যন্ত শক্ত, এদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে ছিঁড়ে গেলে সহজে জোড়া লাগানো যায় না। যে প্রকৃতিতে ছিঁড়তে চায় না, যে ভাঙতে চায় না, তাকে যদি জোর করে ভাঙো সহজে জোড়া লাগতে চায় না। আর যে সহজে ভেঙে দেয় তাকে জোড়া লাগানো অনেকাংশে সহজ, অনেক সময়, সব সময় তো না, তবে বেশিরভাগ সময়। কাজ, পেশিকে অস্থির সাথে, পেশিকে অস্থির সাথে আবদ্ধ করে দৃঢ়তা দেয় এবং যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। ওকে, এটাও একটু সিকিউরের জন্য পারা যাবে না ভাইয়া? এর বৈশিষ্ট্যগুলো পাশাপাশি এমসিকিউ আছে। স্থিতিস্থাপক কানেক্টর, লিগামেন্ট, এই যে দেখো কত সুন্দরভাবে, এই চিত্রটা যদি ভালোভাবে বোঝো তাইলেই তো বোঝা উচিত ভাইয়া। দেখো, একটা হাড়ের সাথে আরেকটা হাড় কানেকশন করছে, একটা হাড়ের সাথে আরেকটা হাড় কানেকশন করে, সেটার নাম কি? লিগামেন্ট। ওকে, দেখো তার মানে এটা হইতেছে লিগামেন্ট। পাতলা কাপড়ের মতো কোমল অথবা দৃঢ় স্থিতিস্থাপক বন্ধন এই দুটি অস্থিকে, কাকে ভাইয়া? দুটি অস্থিকে পরস্পরের সাথে যুক্ত রাখে। তো এটাই অনেক সময় ভুল করো, যে টেন্ডন অস্থির সাথে না লিগামেন্ট। মনে থাকবে না, মা ও বোনের টান, মাংস এবং বোন, এটা হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট কি? হাড়ের সাথে হাড়, বোনের সাথে বোন। ওকে, ঠিক আছে। তারপর দেখো গঠন, শ্বেততন্তু, এটা শ্বেততন্তু এবং পিত্তন্তু ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে গঠিত। আচ্ছা, কোন ধরনের প্রোটিন থাকে ভাইয়া? ইলাস্টিন নামক প্রোটিন থাকে। এগুলার একটা এমসিকিউ, বুঝছো? ইলাস্টিন নাম, এগুলা হইতেছে কি? সিকিউ প্লাস এমসিকিউ সব আছে, সুন্দর সুন্দর এমসিকিউ আছে। এখন দেখো পরবর্তী অংশ। আচ্ছা, ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে গঠিত, এটি জালের মতো ছড়ানো থাকে। বৈশিষ্ট্য কি? এটি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি তুলনামূলকভাবে বেশি। কাজ করতে কি করে? অস্থিকে যথাস্থানে আটকে রাখতে, অঙ্গটি সব দিকে যাতে সোজা বা বাঁকা হতে পারে কিন্তু হাড় যাতে স্থানচ্যুত না হয়, এই অর্থে এটা কাজ করে, হাড় যাতে সরে না যায়। ওকে, পরবর্তী অংশটুকু দেখো, সিস্টেম ফেইলিওর। সিস্টেম ফেইলিওরের অংশটুকু সেটাতে একটু দেখো। অস্টিওপোরোসিস, এগুলা বিভিন্ন ধরনের রোগ, এই রোগ এগুলা হইতেছে সিকিউতে আসে, বুঝছো? সিকিউতে বিভিন্ন ধরনের রোগের বৈশিষ্ট্য দিয়ে দেয়, দিয়ে তোমাকে সেই রোগের লক্ষণ কি, প্রতিরোধের জন্য কি করবা, কি কারণে হয়, প্রতিরক্ষা কি করবা, এই ধরনের সিকিউ আসতে পারে। ওকে, কারণ অস্টিওপোরোসিস দেখো, এটা কোথায় হয়, কাদের হয়, কি জন্য হয়, এই জিনিসগুলো দেখো।
অস্থির ঘনত্ব এবং পুরুত্ব কমে যায়। দেখো অস্থির ঘনত্ব আস্তে আস্তে ইয়া করে ভঙ্গুর হয়ে গেছে না, তাহলে এই ভঙ্গুরিটা কাদের ক্ষেত্রে হয় বলতো? বৃদ্ধ বৃদ্ধ যারা বৃদ্ধ না, বৃদ্ধ আবার যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে এরকম। তারপর দেখো রোগ হয় যা মূলত ক্যালসিয়ামের অভাবজনিত। এটা কোন ধরনের ভাইয়া? ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ঘটে এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠী কাদের ক্ষেত্রে? দেখো বয়স্ক, পুরুষ, তারপর দেখো নারী, তারপর হইতে বিশেষ করে মেনোপজ। আচ্ছা এই যে এই জিনিসটা মাথায় রেখে, মেনোপজ বা রজনিবৃত্তি হওয়া নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। মেনোপজ কাদের বলা হয়? মেনোপজ ওয়ার্ডটা কি বুঝো? আচ্ছা তোমরা একটু শেখার জন্য, জানার জন্য, ওকে, এটা নিয়ে মজা করবা না, ওকে, এটা জানতে হবে। তোমার নিজের পরিবারও হচ্ছে, আমার সবারই মা বোন আছে, সবাই আমরা রেসপেক্ট রাখবো, ঠিক আছে? আচ্ছা দেখো এখন যে অংশটুকু, প্রত্যেকটা একটা মেয়ে যখন পূর্ণবয়স্ক মানে প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে তার একটা পিরিয়ডিক সাইকেল চলে। কি চলে? একটা পিরিয়ডিক সাইকেল চলে, তাই না? এবং এটাই ন্যাচারাল, এটা হওয়া উচিত। এটা হলেই সে মেয়েটা সুস্থ, না হলেই বরং তার জটিলতা আছে, ঠিক আছে? তো এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলতে থাকে। মনে করো মেয়েদের ক্ষেত্রে প্রায় 45 বছর, 40 থেকে 45 বছর পর্যন্ত এটা চলতে থাকে। তো প্রায় 45 বছর হওয়ার পর অলমোস্ট কত ভাইয়া? 45 ইয়ার্স। আচ্ছা এটা কম বেশি হইতে পারে, বুঝছো? এটা একটা গড়। 45 বছর হইলে দেখা যায় যে তার এই পিরিয়ডিক সাইকেলটা আর চলে না, এটা একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়, বুঝছো? এখন পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় তার মানে কি? সে একটা বয়সের পর্যায়ে চলে আসছে, আস্তে আস্তে বৃদ্ধ হইতেছে। অ্যান্ড এই পর্যায়ে দেখা যায় ছেলেদের থেকে তুলনামূলকভাবে মেয়েদের হাড়গুলো দুর্বল না, আর এই অবস্থায় মেয়েদের হাড় বা মহিলার হাড় অনেক দুর্বল হয়ে থাকে। বুঝতে পারছো? ওকে, আশা রাখি তোমরা এটা বুঝবা। তারপর দেখো অস্থি ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমে যায়। তারপর কি? পেশির শক্তি কমতে থাকে। তারপর কি? পিঠের পিছনের দিকে এবং অস্থিতে ব্যথা অনুভূত হয়। দেখো এগুলা মিল পাবা যাদের বাসায় বৃদ্ধ দাদা দাদি আছে, তাদের সাথে ভালো মতো মিল পাবা যে হ্যাঁ এইরকমই হয়। তারপর অংশটুকু দেখো অস্টিওপোরোসিস প্রতিরোধ এবং প্রতিরক্ষা। প্রতিকারের জন্য আমরা কি করতে পারি? রোগ নির্ণয়ের জন্য দৈনিক 1200 মিলিগ্রাম চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ক্যালসিয়াম খাইতে হয়। দেখবে যারা বৃদ্ধ বাবা মা আছে বা দাদা দাদি নানা নানি আছে তারা দেখবা রেগুলার ক্যালসিয়ামের ট্যাবলেট খায় বা ক্যালসিয়ামের ওষুধ খায়, বুঝছো? তো এই ধরনের কিসের জন্য? ক্যালসিয়ামের ঘাটতি হয়। তারপর কি? ননীলতা, এই যে দেখো কি ননীতলা দুধ, দুগ্ধজাত দ্রব্য, তারপর কি সবুজ শাকসবজি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া হয়। প্রতিরোধের জন্য আমি কি করতে পারি? দেখো প্রতিরোধ, এই যে সানলাইট, দেখো যথেষ্ট পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে থাকতে হবে। এই যে এখন থেকে যারা সূর্যের আলোতে বের হও না, খেলাধুলা করো না, সারাদিন বসে ফোনে মোবাইল গেম খেলো বা এই যে টিকটক দেখো, সোশ্যাল মিডিয়াতে সময় দাও, তাদের হাড়গুলো আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাইতেছে, বুঝছো? আগের তো দেখা যেত যারা বাইরে কাজ করতো তারা দেখা যেত যে 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, তারপরও মানে জওয়ান আছে, মানে শক্তি সামর্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এখনকার জেনারেশনের তো 30 বছর পার হতে গেলেই দুর্বল হয়ে যায়, বুঝলি? আমাদের ব্যাড হ্যাবিট থেকে দূর করতে, ব্যাড হ্যাবিটগুলো থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সহজ করে দেখ, নিজের জায়গা থেকেও চেষ্টা করবে। সুষম এবং আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। ওকে, ব্যায়াম করা, তবে আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেখো এই যে এই তিনটার কোনোটাই ঠিক মতো করো না, বা এই জেনারেশন কয়জন করে? ম্যাক্সিমাম এই তিনটার কোনোটাই করে না, বুঝছো? কোনোটাই না। দেখো সূর্যের আলো তো সহজে বের হয় না, বাইরে খেলাধুলা করবে না, সারাদিন ফোন, ল্যাপটপ, তারপর পিসি, কম্পিউটার, এগুলাতেই বসে সারাদিন গেম খেলবে। তারপর যে অন্যান্য যাবতীয় অপকর্ম আছে সেগুলা নিয়ে ব্যস্ত থাকবে। তারপর কি? সুষম এবং আঁশযুক্ত খাবার, এগুলা খাবার খাইতে চাইবে না। মাছ মাংস বা সবসময় খালি হচ্ছে এই ফাস্ট ফুড জাতীয় ভাজা পোড়া এগুলা খাওয়াতে অভ্যস্ত। নিয়মিত ব্যায়াম, এক্সারসাইজ তো দূরের কথা, এক্সারসাইজ কে করে, তাই না? সারাদিন তো বসে বসে অলস হয়ে গেছে, তাই না? এই যে এইটা দেখো একদম মানে এই জেনারেশন এটা থেকে বাদ, বুঝছো? এই কিছু কিছু ব্যতিক্রম আছে, খেলাধুলা করে, ফুটবল ক্রিকেট খেলো, বাইরে খেলো, আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, পরবর্তী অংশটুকু দেখো। সিস্টেম ফেলিওর 2, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরও একটা রোগ। দেখো এটাও একটা সিকিউ, ঠিক আছে? আর একটা সিকিউ দেখো, সিকিউ কি ভাইয়া? রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে বলা হয় গেটে বাত। ওকে, এটাও একটা সুন্দর একটা, এটি অস্থি সন্ধির প্রবাহ। অস্থি সন্ধি, একটা অস্থির সাথে আরেকটা সন্ধি যেখানে, মানে অস্থির সাথে আরেকটা যেখানে সন্ধি হয় না, যুক্ত হয়, সেই জায়গায় এটা হয়ে থাকে। আচ্ছা অস্থি সন্ধি সাধারণত বয়স্করা আক্রান্ত হলেও কম বয়সীদের ক্ষেত্রেও হতে পারে রিউমেটিক ফেভার থাকে। ঠিক আছে, লক্ষণগুলো কি দেখো তো? প্রথমত অস্থিসন্ধি বা গিটে ব্যথা হবে, তারপর কি ফুলে যাওয়া এবং অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যাওয়া এবং নড়াতে কষ্ট হওয়া। তারপর প্রতিরোধের জন্য কি করা যায়?
অত্যাধিক পরিশ্রম বা ভারী কাজ করে থেকে বিরত থাকতে হবে। যন্ত্রণাদায়ক গিটের উপর কুসুম গরম সেক দিতে হবে, হালকা হালকা গরম গরম সেক দিতে হবে। অস্থিসন্ধি সচল রাখতে হালকা ব্যায়ামও করতে হবে। তারপর আর কি দ্য আলটিমেট বায়ো মেশিন, আপনার নিজের শরীর। দেখো এই নিজের শরীরটা আল্লাহ তাআলা এত সুন্দর একটা শরীর দান করছে, এত সুস্থতা, তার তো একটা যত্ন নিতে হবে, তাই না? সুন্দর করে একটা সিস্টেমেটিক। এই যে দেখো মানে তো অনেক সময় আমরা বলি যে আসলে কেন অসুস্থতা আসে, সৃষ্টিকর্তা কেন এগুলা দিয়ে দিচ্ছে। আচ্ছা এগুলা তো অনেক ডিটেল ব্যাখ্যা আছে, এমনি আমার স্বাভাবিক ভাষায় সহজ কথা। আচ্ছা আজান হইতেছে, আল্লাহু আকবার। সহজ ভাষায় যদি বলি, সেই জায়গায় হইতেছে তোমাকে একটু চেক করতে দেওয়া হইতেছে যে তুমি কি পরিমাণ যত্ন নাও কি নাও না, বা তুমি আসলে কতটা মনোযোগী, বুঝছো? তো সব কিছুর এটা একটা সিস্টেম যে তোমাকে একটু চাওয়া হইতেছে যে তুমি কতটা মনোযোগী, তুমি নিজের যত্ন নিতে চাও কি না, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাও কি না, নিজের এই যে নিয়ামত সেটাকে যথাযথভাবে তার প্রতি জাস্টিস করো কি না। বুঝতে পারছো? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা আপনার নিজের শরীর কি কি? কঙ্কালের দৃঢ়তা এবং পেশির নমনীয়তা মিলে তৈরি হয়েছে প্রাকৃতিক সবচেয়ে নিখুঁত এই যন্ত্র। কত সুন্দর, তাই না? এই যে কত সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ তাআলা আমাদের দান করছেন, আলহামদুলিল্লাহ। তারপর দেখো সঠিক পুষ্টি, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা সূর্যালোক এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এই মেকানিক্যাল ফ্রেমওয়ার্কের যত্ন নিতে হবে, বিজ্ঞানের চোখে নিজেকে যান, ঠিক আছে? এমবিবিকে সায়েন্স ক্লাব তোমাদের শর্টকাট কুইক রিভিশন দেওয়ার জন্য, যাদের হয়তো চ্যাপ্টারটা পড়ে সাহসই পাইতেছ না বা পড়তেছ না, তাদেরকে কত শর্ট করে তোমাদের, মানে শর্ট মানে এই না যে তোমার ইনফরমেশন নেই, যথেষ্ট ইনফরমেশন আছে। তোমার বইয়ে পড়ে যা পাবা তার 90 to 95% অলমোস্ট, কোনো জায়গায় 100% ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু ওখানে অনেক ডিটেল আলোচনা করা আছে, এখানে তোমাকে সামারাইজ আকারে তুলে ধরছি, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আশা করি তোমরা এই জিনিসটা বুঝবা। পরবর্তী অংশটুকু এই যে পরবর্তী অংশটুকু শেষ, কুইক শেষ হয়েছে না? তারপরে মোটামুটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। আর এখানে তো আমি তোমাদেরকে যদি একটা ওয়ার্ড করে একটা করে লিখে দিই, তাহলে এটা অনেক সময় লাগবে। সো তোমার তো দরকার তাড়াতাড়ি রিভিশন দেওয়া। সো তোমার তাড়াতাড়ি রিভিশনের জন্য আশা রাখি এটাই তোমার জন্য বেস্ট, ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এমবিবিকে সায়েন্স ক্লাব, ওকে, এটা একটু মডার্ন, তাই না? MB স্কোয়ার কে, তাই না? MBBK, এটা একটু আমার কাছে ভালোই লাগছে যে MBBK, তাই না? তারপর এই যে বি দুইটা যে আছে, এই দুইটাকে একটু আমরা সংক্ষেপে কি করছি, এই দুটাকে আমরা বলে দিছি বি স্কোয়ার, তাই না? ওকে, এমবি স্কোয়ার, ওকে, MB স্কোয়ার কে, ঠিক আছে? ফানি ম্যান। ওকে, লেটস লার্ন টু মেক দ্য ওয়ার্ল্ড মোর পিসফুল। ওকে, তোমরা আশা রাখি এই প্রকল্পে অংশগ্রহণ করবা। আমার যথেষ্ট মেম্বার দরকার যারা পৃথিবীটাকে সুন্দর করার জন্য, পিসফুল করার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাইতেছি, তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করো। যদি দেখা যায় আমাদের উদ্দেশ্য এক, আমরা একসাথে সংঘবদ্ধভাবে কাজ করবো, ইনশাআল্লাহ, ঠিক আছে? সবার প্রতি অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।